স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সহ 2 জনকে বরখাস্ত করা হয়েছে। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগে দায়ীদের বিচারের আওতায় আনতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। সাবেক এই রাষ্ট্রপতির দেশ ত্যাগে নানা প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক মহলে। এই খবর ছড়িয়ে পড়লে সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ থামিয়ে দেয়। সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি তুলে দেন। এই সময় নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন। এদিন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিপির সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থান জেনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরতদের উদ্দেশ্যে উপদেষ্টা জানান, দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলব। এদিকে আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও কিশোরগঞ্জে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না, এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আমলাদের 90%ই ফ্যাসিস্টের দোসর। রাখাইনের জন্য করিডোরের প্রশ্নে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ স্মরণ সভা। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের পাশাপাশি রাজনীতিবিদ, আমলা ও সব নির্বাহীদের জবাবদিহিতা থাকতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না। অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আমার মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম। করিডোর ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে যায় এমন কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। সরকার সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির হাতেই, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য স্টাবলিশমেন্ট অপেক্ষমান, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও বলেন, স্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্রদের এরই মধ্যে পরিপূর্ণ অসহযোগিতার মুখে ফেলে দেওয়া হয়েছে। দুপুরে ফেসবুক পোস্টে কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে দেয়া পোস্টে উপদেষ্টা লেখেন, সমাধান হলো রাষ্ট্র ও স্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা। স্ট্যাটাসে মাহফুজ আলম আরও লেখেন, ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এমন উল্লেখ করে উপদেষ্টার অভিযোগ, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই। রোহিঙ্গাদের জন্য আলোচিত মানবিক করিডোর ইস্যুতে বেইজিং জড়িত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা করবে বলেও জানান তিনি।
ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্তের ওপর জোরও দেন রাষ্ট্রদূত। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এ আয়োজন। 5 দশকে ঢাকা বেইজিং সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি সেমিনারে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের অর্থনৈতিক মেগা প্রকল্প ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের সাথে সুসম্পর্কের বিকল্প নেই। তবে দুপক্ষের মতামত ও কৌশলগতভাবেও সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে সবার আগে। Not being a diasporic country, China can benefit. গত 5 দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে যে পরিবর্তন ঘটেছে সে প্রেক্ষাপটে দুটি কারণে চীনের সাথে সবসময় বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে। চীন কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করেনি আর বাংলাদেশের সকল অংশীদারের সাথে সুসম্পর্ক রেখেছে। Where Bangladesh and China relations can reach a new height. এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক করিডোরের ইস্যুতে কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। মানবিক করিডোর ইস্যুতে চীনের জড়িত নেই, এটি জাতিসংঘ ও বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়। তবে রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। তবে আমরা দৃঢ়ভাবে বলছি, চীন সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে শান্ত ও সংযমী হবার আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত। চীন সবসময় সন্ত্রাসবাদের বিরোধিতা করে। পরিস্থিতি শান্ত করতে দুই দেশকেই কাজ করতে হবে। আমরা একটি নিরপেক্ষ তদন্তের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে বেইজিং ঢাকার পাশে থাকবে বলেও জানান তিনি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলা যেন সর্বাত্মক যুদ্ধের রূপ না নেয় সেই আশাই করছে বাংলাদেশ। অনেক অঙ্ক কষে ঢাকার আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক যুদ্ধ সর্বব্যাপী রূপ নেবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। হামলা পাল্টা হামলা আর জীবনহানির মধ্য দিয়ে চলছে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি। যদিও এখন পর্যন্ত দুপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগ কমছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুপক্ষকেই শান্ত থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। প্রশ্ন উঠছে, খণ্ডযুদ্ধ কি লম্বা সময়ে গড়াবে, রূপ নেবে সর্বব্যাপী? বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশই পারমাণবিক ক্ষমতাধর, ফলে যুদ্ধ বেশি দূর না গড়ানোর সম্ভাবনাই বেশি। ইন্ডিয়া পাকিস্তান দুটোই কিন্তু দুটো নিউক্লিয়ার পাওয়ার। সো এইরকম ধরনের এটা যদি খুব সর্বব্যাপী বলতে যদি আপনি বুঝান যে এটা একেবারেই নিউক্লিয়ারের দিকে রূপ নেবে, সেটাকে তো আমি মনে করি না। কারণ তার আগেই এটাকে বিশ্ব নেতারা এটাকে ডিএসকেলেট করে দেওয়ার চেষ্টা করবে এবং অলরেডি আমরা দেখছি যে দু দেশেরই নাগরিক সমাজ থেকে এ ধরনের কথাবার্তা উঠছে। যুদ্ধটা যেভাবে এটাকে অ্যাভয়েড করা উচিত এবং শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে নেগোসিয়েশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, ডায়ালগ আর নেগোসিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। উপমহাদেশের হাওয়া যেহেতু গরম, তাই বাংলাদেশকে সতর্ক থাকার কথা বারবারই বলছেন তারা। একটা জিনিস কি নিজে থেকে তো এক ধরনের তো আমাদের প্রস্তুতি থাকা দরকার। যুদ্ধের সেলফ ডিফেন্সেরও তো একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ যে ধরনের যুদ্ধ হচ্ছে, এটা যদি আমরা বলি, এখানে তো নন স্টেট অ্যাক্টরসরাও ইনভলভড আছে। আমাদের জাতীয় কনসেনসাস আসছে। আমাদের যে পলিটিক্যাল লিডাররা, ওনারা চুপ করে বসে থাকলে হবে না। এখনই ওনারা বক্তব্য দিয়ে একসঙ্গে আসবে যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। নানা সমস্যা জর্জরিত যখন বিশ্ব, তখন ভারত পাকিস্তান যদি নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তা প্রতিবেশী বাংলাদেশ সহ পুরো পৃথিবীকেই সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
থামছে না চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত পরিস্থিতি। ভারতের ছোড়া 25টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে ইসলামাবাদ, আর দিল্লির দাবি 15টি শহর লক্ষ্য করে পাকিস্তানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করা হয়েছে বলেও দাবি ভারতের। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ 9টি স্থানে হামলা চালায় ভারত। এরপর থেকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে দুই দেশের মধ্যকার উত্তেজনা। দোষারোপ ও হুঁশিয়ারিতে থেমে নেই দিল্লি ও ইসলামাবাদ। এরই মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ও সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে সবগুলোকে ধ্বংস করার কথা জানিয়েছে দিল্লি। ভারত সরকারের দাবি, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের লাহোরের আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অপারেশন সিঁদুরের প্রভাবে পাকিস্তানের পাল্টা জবাবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। বৃহস্পতিবার এমন দাবি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া ভারতের হামলায় পাকিস্তানের নীলম ঝিলাম বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিকে 2 দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সকল স্কুল। একই সাথে স্থগিত করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এছাড়া করাচি বিমানবন্দরের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী। এর আগে বুধবার রাত থেকে 25টি ইসরায়েলের তৈরি হারব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করেছে সরকার। নতুন এই ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সদস্য হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুর জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এছাড়া প্রজ্ঞাপনে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর পাশের ভবনেই ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ বিবেচনায় নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পড়াশোনার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে গভর্নিং বডি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। জুলাই গণহত্যায় শহীদদের স্মৃতি ধরে রাখতে দায়িত্ব নেওয়ার পরপরই একটি স্মৃতি ফাউন্ডেশন গঠনের উদ্যোগ নেওয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী করে সংস্থাটির 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। এর আগে 22 জানুয়ারি সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলম পদত্যাগ করেছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশের সীমান্ত পারের বাসিন্দারা। শূন্যরেখা সংলগ্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এরপরও 2 দিনে ভারত পুশিন করেছে 146 জনকে। কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব ব্যক্তিদের আটক করেছে বিজিবি। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত, কৃষকরা কোনো সমস্যায় পড়বেন না বলেও আশ্বস্ত করেন তিনি। দেশের সীমানার সবচেয়ে নিকটবর্তী 2 দেশ ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থায় আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের সীমান্ত থেকে দূরে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিজিবি। একই সাথে শূন্যরেখা সংলগ্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। তবে যুদ্ধাবস্থার ডামাডোলের আড়ালে পুশ ইন করার চেষ্টা চলছে। এরই মধ্যে খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও মৌলভীবাজার থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে 136 জনকে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে যায়। এই কারণে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করেছে বিজিবি। কোনো মানুষ যদি আসে তাইলে বিয়েটিয়ার খবর দিয়ে বলছে, ওরা সীমন্ত আছে, আমরা সীমন্ত থাকি,
আমাদের ভয়ের চোটে আমরা আশা করি। বিজেপি মাইকিং করছে, করাই করছে যে আপনারা কেউ ভারতে যায়েন না, করেন না, ঘাস গরু টরু এলে আপনারা নিয়েন না, একটু সাবধানে থাকেন, থাকেন। আমরাও আছি, আমাদের বিজেপির সাথে আমরাও আছি। বিএসএফ আমাদের ওই পাশের নাগরিককে পার করে দিল, কোনো আলোচনা না করায়, তো এটা ঠিক না। বৃহস্পতিবার সীমান্তে বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলোতে সাইকেলে টহল দিচ্ছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জনবল, বসানো হয়েছে তল্লাশি চৌকি। বাংলাদেশের লোক বাংলাদেশের জমিতে কাজ করতে যায়, ওই বিএসএফ মনে করে ওরা ইন্ডিয়াতে ঢুকছে, এই কারণে বাংলাদেশের লেবারদেরকে গালাগালি করে ধরে নিয়ে যায়। আইতে আন্দারে বিএসএফ এইদিকে ঘুরে লাইট মারে। যেহেতু সীমান্ত এলাকায় থাকি, আমরা একটু আতঙ্ক মনে হয়। দেশের সীমান্ত এলাকায় কৃষকদের ধান কাটতে কোনো সমস্যা নেই, জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। এরপরও অবৈধভাবে পুশ ইন, বিএসএফের তৎপরতা বৃদ্ধি সহ সামগ্রিক পরিস্থিতিতে আতঙ্কিত সীমান্তবাসী। শিগগিরই রাষ্ট্রীয়ভাবে সংকট সমাধানের প্রত্যাশা তাদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। স্থানীয়দের বিক্ষোভের মুখে পণ্ড হয়েছে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে মাঠের জরিপ কাজ। সকাল 11টার দিকে বিএসএফ, বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেট ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার সীমান্তের নলজুরি, খাসি হাওয়ার 142, 78 ও 79 পিলারের মধ্যবর্তী স্থানে জরিপ করতে আসেন। এ সময় একটি খেলার মাঠে জরিপকে কেন্দ্র করে বিএসএফ এর সাথে তর্কে জড়ান স্থানীয়রা। এতে জরিপ শেষ না করেই ফিরে যায় বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা, এটি দখলের পায়তারা করছে বিএসএফ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি এলাকাগুলো অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও সংগঠিত হচ্ছে খুন, অপহরণ, চাঁদাবাজি ও মাদক পাচার সহ নানা অপরাধ। আতঙ্কিত স্থানীয়রা অপরাধীদের আস্তানা নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 4.5 শতাধিক সদস্য। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও কয়েকটি আস্তানা ধ্বংসের পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু মাদক ও অস্ত্র। উঁচু নিচু বিশাল বিশাল পাহাড়, যার অবস্থান উখিয়া ও টেকনাফে। এসব পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের যোগসাজশে সংঘবদ্ধ অপরাধীদের আস্তানা, যা মাদকের মজুদাগার হিসেবেও ব্যবহার করছেন তারা। এছাড়া লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে অহরহ। অপহরণ আতঙ্কে স্থানীয়রা পাহাড়ি এলাকার খেতে খামারে কাজে যেতেও ভয় থাকেন। এখান থেকে প্রতিনিয়ত অপহরণ হয়, আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি। নাফ নদীতে যাইতে পারতেছি না নিষেধাজ্ঞার কারণে, মাছ ধরতে পাহাড়ে যাইতে পারতেছি না অপহরণ আতঙ্কে, আমরা খুবই কষ্ট আছি। সীমান্ত এলাকার এসব অপরাধী আস্তানা নির্মূলে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দিনভর উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ে শুরু হয় সাঁড়াশি অভিযান। র্যাবের পাশাপাশি অভিযানে অংশ নেয় নৌবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত, বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করব। অভিযানে ড্রোনের সাহায্যে শনাক্ত করা হয় অপরাধীদের আস্তানা। আগুন দিয়ে টংঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ধ্বংস করা হয় অপরাধীদের আস্তানা। অপরাধীরা পালিয়ে গেলেও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, গুলি ও নানা সরঞ্জাম। এতগুলো ফোর্স একসাথে জড়ো করে একটা জায়গাতে অপারেশন পরিচালনা করলে তথ্য গোপন রাখা অনেক কঠিন, তো সেটাও আমরা জানি। তারপরেও যেহেতু সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে, আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেখানেও আমরা হানা দিব। কক্সবাজারে গেল 3 মাসে 40টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া প্রতিদিনই কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে বড় বড় মাদকের চালান। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিরাজগঞ্জে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জেলা সিরাজগঞ্জ। প্রায় 30 লাখ লোকের বাস এই জেলায়। আছে সংকট, আছে সমস্যা, আছে সম্ভাবনাও। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল সিরাজগঞ্জ জেলায়। এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। আমরা সেসব নিয়ে এখন কথা বলবো জেলা প্রশাসকের সঙ্গে। প্রথমেই শুরুতেই যেতে চাই তার কাছে যে এই জেলায় একসময় কৃষিতে সমৃদ্ধ ছিল এবং বিভিন্ন এই জেলায় কলকারখানা এখন পর্যন্ত সে আশানুরূপ গড়ে ওঠেনি। সেই সব বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি রকম পদক্ষেপ নেওয়া হয়েছে?
ধন্যবাদ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত সিরাজগঞ্জ জেলা যমুনা সেতু নির্মাণের পরবর্তীতে দেশ হিসাবে শিল্প কারখানা গড়ে ওঠার কথা ছিল, এই জেলায় সেভাবে গড়ে ওঠেনি। আমরা ইতিমধ্যেই ব্যবসা কর্তৃক একটা ইকোনমিক জোনের প্রস্তাব দিয়েছি 992 একর চায়না বাঁধ সংলগ্ন। ওই প্রজেক্টটি বাস্তবায়ন হলে এই অঞ্চলে আশা করি শিল্প বিপ্লব ঘটবে। এছাড়া আরও 2টি ইকোনমিক জোন আছে, একটা হলো প্রাইভেট ইকোনমিক জোন প্রায় 1000 একরের। আমরা কিছুদিন পূর্বে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি দ্রুততম সময়ে তারা এই প্রজেক্টটি যেন বাস্তবায়ন করে। এছাড়া বেসিক কর্তৃক একটি শিল্প অঞ্চল আছে, সেখানে প্রায় 400 একর নিয়ে ওই অঞ্চলটি গড়ে উঠেছে। আমরা ইতিমধ্যে প্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। আগামী 20-25 তারিখের দিকে আমরা প্লট বরাদ্দের সভা করব। সেখানে আমাদের 81টি আবেদন পড়েছে। জমির আবেদিত জমির পরিমাণ 79 একর। আশা করি এই বেসিক শিল্প নগরীটা যদি প্রতিষ্ঠা হয়, তাও আমাদের সিরাজগঞ্জ জেলায় শিল্প বিপ্লবের একটা সূচনা হবে আশা করছি। এখানে কৃষি পণ্য উৎপাদনে যেমন আমাদের সরিষার একটা ব্যাপক উৎপাদন হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা এই জেলায় উৎপাদন হয়। আমরা সরিষাকে থেকে আবার মধু আমরা পাই। আমরা প্রসেস মিল তৈরি করার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমরা ইতিমধ্যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, তারা একটা এখানে যেন সরকারি উদ্যোগে প্রসেস মিল তৈরি করার ব্যবস্থা গ্রহণ করে। আরেকটি বিষয়ে, সিরাজগঞ্জ জেলা যমুনা নদী বেষ্টিত, তো প্রতি বছরই আমরা ভাঙন দেখছি, কিন্তু এই ভাঙন রোধে কি ধরনের বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ অতীতে ব্যাপক ভাঙনের কবলে পড়েছিল। একসময় সিরাজগঞ্জ শহরেই অনেকাংশে নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। পরবর্তীতে সরকার এটা বাদ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে সিরাজগঞ্জের অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম অংশে বাঁধের কার্যক্রম শুরু হয়ে গেছে। শুধু আমাদের এনায়েতপুরের একটি অংশে কিছুটা বাকি আছে, সেখানে কাজ চলমান। এছাড়া আমাদের কাজীপুরের একটা অংশে কিছু অংশ বাকি আছে, সেটাও কাজ চলমান আছে। এই অংশটুকু যদি আমাদের বাঁধ কমপ্লিট হয়, আমাদের সিরাজগঞ্জ আশা করি যে আর নদী ভাঙনের কবলে পড়বে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অচিরেই সমাধান হয়ে যাবে তিনি আশা করছেন। তো ডিবিসি এক্সপ্রেসে আজ ছিল এ পর্যন্তই। পরবর্তী এই রোববার থেকে আবারও ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই সাথে শুরু হবে, তখন আপনারা অন্য জেলার সমস্যাদি নিয়ে জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।